দর্শক, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেস অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আনোয়ার রাজ। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন বছরের অর্থনীতি ও সংস্কার, আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এমডি আইয়ুব আলী, পরিচালক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহ্যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজনেস স্টুডিওতে। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, 2024-এর একদম শেষে এসে গতকালই কিন্তু রিহ্যাব ফেয়ারটা শেষ হয়েছে। তো আবাসিক খাতের তথা দেশের অর্থনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পেরেছে বলে আপনি মনে করেন এই রিহ্যাব ফেয়ার? শুরুতেই আমি এশিয়ান টেলিভিশনের দেশ বিদেশের দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তারপরে আমি আপনার প্রশ্নের জবাবে আসছি। জি, দেখেন, দেশে বেশ কিছুদিন যাবৎ একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। একটা দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, তাহলে সে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমাদের এই আবাসন খাত সহ সব খাতেই একটা স্থবিরতা চলছে, যেহেতু অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব দৃশ্যমান, রাজনৈতিক স্থিতিশীলতাও নাই। তার মধ্যেই আমরা রিহ্যাব ফেয়ারটার আয়োজন করি এবং রিহ্যাব ফেয়ারে আমাদের যে প্রত্যাশা ছিল তার চাইতে আমরা কিছু বেশি এই প্রত্যাশা আমাদের অর্জিত হয়েছে। যেমন আমরা রিহ্যাব ফেয়ারে যেসব সমস্ত ফ্ল্যাট এবং প্লট বিক্রি করার জন্য বায়নানামা করেছি বা অঙ্গীকারপত্র নিয়েছি, তাতে প্রায় 403 কোটি টাকার মতো ফ্ল্যাট এবং গৃহে এবং প্লট ইত্যাদির কেনার বুকিংয়ের বিষয়টা এটা চলে আসছে। এটি আমাদের 2022 সালে যে রিহ্যাব একটা ফেয়ার হয়েছিল সেই ফেয়ারের চাইতে এটা প্রায় 50 বা 53 কোটি টাকা বেশি। এই হিসাবে আমরা মনে করি যে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, এর ভিতরেও রিহ্যাব ফেয়ারে একটি ব্যাপক সাড়া আমরা পেয়েছি। প্রচুর দর্শক ক্রেতা আর আগমন ঘটেছে এবং একটি সুশৃঙ্খল প্রাণবন্ত এই রিহ্যাব ফেয়ার বর্তমান নির্বাচিত কমিটি উপহার দিতে পেরেছে। যে আমি যদি ভুল না করি, আমার মনে হয় যে 200টিরও বেশি স্টল ছিল এবং সেখানে কিন্তু মধ্যবিত্ত থেকে শুরু করে আপনার উচ্চ পর্যায়ে যারা আছেন তাদের জন্য ফ্ল্যাটের ব্যবস্থা ছিল। তো পর্যায়ক্রমে কি দেশের যারা আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য কি কোনো ধরনের পলিসি আপনার জানা মতে গ্রহণ করা হয়েছে কিনা এই ধরনের মেলাতে, বা সামনে করবেন কিনা আপনারা? আমরা নিম্নবিত্তদের জন্য ফ্ল্যাট তৈরি করি, কিন্তু সেজন্য সরকারের কিছু নীতি কৌশল, সহায়ক নীতি কৌশল প্রয়োজন। সরকারের সহায়ক নীতি কৌশল না থাকলে, যেমন আমরা যখন কোথাও জায়গা নেই তখন তাদেরকে সাইনিং মানি দিতে হয়, অথবা অনেক টাকা দিয়ে কিনতে হয়, তারপরে বিল্ডিং তৈরি করে বিক্রি করতে হয়। স্বাভাবিকভাবেই ওই ফ্ল্যাটের দাম বেশি পড়ে। কিন্তু পক্ষান্তরে দেখেন, রাজুক বিনে টাকায় সরকারি জায়গা নিয়ে বিল্ডিং তৈরি করে বিক্রি করে, কিন্তু আমাদের চাইতে তুলনামূলকভাবে কম দামে বিক্রি করতে পারে না। কিন্তু আমাদেরকে যদি কর্তৃপক্ষ বা গভর্নমেন্ট আমাদেরকে এইরকম বিনে টাকায় জায়গা দেয়, তাহলে আমরা কম দামে নিম্ন মধ্যবিত্তর জন্য ফ্ল্যাট তৈরি করতে পারবো। এখনও আমরা মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তদের জন্য ফ্ল্যাট তৈরি করি, আর উচ্চবিত্তর জন্য তো আছেই। আচ্ছা, আরেকটা বিষয় নিয়ে আমি একটু কথা বলবো, সেটা হলো যে আবাসন খাতের যেই প্রতিবন্ধকতা যদি আমি ধরে থাকি, তাহলে আমরা কিন্তু দেখেছি কিন্তু রডের দাম প্রচুর বেড়ে গেছে এবং এই কারণে কিন্তু অনেক সময় চাইলেও কিন্তু যে খরচটা কমিয়ে আনা সেটা সম্ভব হয় না। এই বিষয়টা নিয়ে কথা বলবো, তবে একটা বিরতির সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে আবারও আসছি। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠানের সময় হলে একটা বিরতির, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান বিজনেস অনুষ্ঠানে। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ, আর আমার সাথে আজকের অতিথি হয়ে স্টুডিওতে উপস্থিত আছেন এমডি আইয়ুব আলী, পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব, এবং আরও একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই মুহূর্তে, জাকির হোসেন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। এবং আপনারা এরই মধ্যে হয়তো জেনেছেন যে আলোচনার যে বিষয় সেটি নির্ধারণ করা হয়েছে নতুন বছরের অর্থনীতি এবং সংস্কার বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা এমডি আইয়ুব আলীর সাথে রিয়েল এস্টেট নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে আসবো আইয়ুব আলী, তার আগে জাকির হোসেনের কাছে জানতে চাইব, যেহেতু আপনি সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের, জানতে চাইব 5 আগস্টের আগের ব্যবসার পরিস্থিতিটা এবং 5 আগস্টের পরে বর্তমান সময়ে কেমন দেখতে পাচ্ছেন আপনি, বা পার্থক্যটা কোথায় দেখছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টেলিভিশনকে, যারা দেখছেন আমার দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ। আমরা আসলে একটা ক্রান্তিকাল অতিক্রম করেছি। তো এরই মধ্যে 5ই আগস্টের পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থার মধ্যে তো অনেকটা ফারাক আছেই। বাট দিনে দিনে ব্যবসার অবস্থা ভালো হচ্ছে বটে, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোর কারণে হয়তো আমাদের অনেকগুলো বিষয়ে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যাক পেতে হচ্ছে। পাশাপাশি আমাদের ডলার সংকটের কারণেও আমাদের ব্যাক পেতে হচ্ছে। আমাদের রাজনৈতিক অস্থিতিশীলতা বলবো আমি যেটা, সেটা হলো যে এই যে রাষ্ট্রীয়ভাবে যে সমস্ত নিয়ন্ত্রণগুলো থাকা দরকার, যে সেই নিয়ন্ত্রণগুলো অনেক ক্ষেত্রে তা শিথিল। সেক্ষেত্রে কিছুটা হলেও তো একটু জটিলতা আছেই। আশা করা যায় যে খুব নতুন বছরে এই সমস্যাগুলো থাকবে না। এই বছরের শেষ প্রান্তে এসে কিছুটা হলো আমাদের ব্যবসায় ধাক্কা লেগেছে। তো এখন আস্তে আস্তে সেটা অনেকটা ইমপ্রুভ করেছে এবং আমি বলবো ভালোর দিকেই আমাদের ব্যবসায়িক অবস্থানটা রয়েছে। আচ্ছা, আপনি আমদানি রপ্তানির কথা বললেন। আমি যদি লোকাল মার্কেটের কথাই চিন্তা করি, যে মার্কেটগুলোতে আগে যে একটা চাঁদাবাজির বিষয় ছিল, সেটা তো অনেকাংশে এখন কম। হ্যাঁ, হয়তো রাজনৈতিক অস্থিতিশীলতার কথা যদি আপনি বলেন, হয়তো বা আপনি যে ধরনের সাপোর্ট আপনি পেতেন পুলিশ থেকে বা নিরাপত্তার থেকে, এগুলার কথা আপনি বলছেন যে এগুলার প্রতিবন্ধকতা আছে। অনেকটা তো আছেই, অনেকটা আছে, কিন্তু ওই দিকে দিয়ে আরেকটা যে বিষয়, যেটা চাঁদাবাজির কথা আপনি বললেন, এখন তো ওইভাবে রাজনৈতিক চাঁদাবাজি নেই, কিন্তু তারপরেও ব্যবসায়ীরা আসলে খুব সুখে শান্তিতে ব্যবসা করতে পারে ব্যাপারটা তা না। নীরবে নিস্তব্ধে অনেক ক্ষেত্রে অনেক কিছু ঘটে, যেগুলো আমাদের অনেক কিছু সামনে আনা যায় না বা সামনে দেখাও যায় না। তো নীরবে নিস্তব্ধে এটা আমাদের জন্য আসলে আমাদের রাজনৈতিক কালচার চেঞ্জ করতে হবে। রাজনৈতিক খালি পট পরিবর্তন হইলেই হবে না, রাজনৈতিক কালচার চেঞ্জ করতে হবে। আর আমাদের কেন জানি আপাদমস্তক আমাদের মানে রাজনৈতিকভাবে যে পছন্দ রয়েছে, এটা যদিও উদ্ধার পাওয়া খুব কষ্টকর, তবে উদ্ধার পাওয়া যাবে না তা না। আমাদের মূল রাজনৈতিক সিস্টেমে যদি আপনি দেখেন যে সেখান থেকে যদি কড়া নির্দেশ থাকে নেতাকর্মীদের প্রতি বা রাজনৈতিক যারা কর্মী আছে বা নেতা যারা আছে, তাদের প্রতি কড়া দৃষ্টি এবং কড়া মানে অ্যাকশান যদি থাকে, তাহলে আমার মনে হয় অনেক ক্ষেত্রেই অনেক কিছু আমরা বিশেষত ব্যবসায়ীরা এই যে কর্মকাণ্ডগুলো হয়, সেগুলো তো অনৈতিক কর্মকাণ্ডই বলবো। তো ব্যবসায়ীদের উপর প্রেশার থাকে, এই বিভিন্ন পাড়ায় মহল্লায় বা বিভিন্ন জায়গায় বড়ভাবেও চাঁদাবার যে প্রেশার থাকে, এগুলো অনেকাংশে কমে যাবে। থাকবেই না, আমি বলবো থাকবেই না, যদি রাজনৈতিক সিদ্ধান্ত খুব কঠিনভাবে থাকে। যে এই সমস্ত যারা ইতিমধ্যে আমরা অবশ্য দেখেছি কয়েকটা দলের পক্ষ থেকে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম যদি কেউ চাঁদাবাজি করে বা আপনারা খোঁজ পাইলে ইনফরমেশান থ্রো করেন, সেক্ষেত্রে অ্যাকশান হবে। এই কাজগুলা হচ্ছে, তবে খুব আরও জোরালো হওয়া দরকার। আর এই বিষয় তো 5ই আগস্টের পরে কিছুটা তো আমাদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক সব ক্ষেত্রেই অনেকগুলো শিথিলতা দেখা যাচ্ছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আসলে এখন যে অবস্থা যাচ্ছে, দড়ি মাছ না ছুঁই পানি। আবার কখনো কখনো দেখা যাচ্ছে ভিন্ন রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হওয়ার চিন্তাভাবনার থেকেও অনেক কিছু আমাদের এখানে অনেক অঘটন, মানে আতঙ্কের জায়গাটা রয়েই গেছে।
আতঙ্কের জায়গাটা রয়ে গেছে, মানে পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি। এই গত 2 দিনে আরো বেশি আতঙ্ক বেড়ে গেছে। সচিবালয়ের মতো জায়গায় অপ্রত্যাশিত যেই এত নিশ্চিদ্ধ নিরাপত্তার ভিতর দিয়ে যেখানে এরকম ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, আমরা ব্যবসায়ীরা কিছুটা হলেও এখন অনেকটা আতঙ্কিত আছি বটে, যে আসলে কখন জানি কি ঘটে, কখন জানি কি ঘটে। এই ক্ষেত্রে আমরা আশা করব এই তত্ত্বাবধায়ক সরকার যদি সার্বিকভাবে যদি খুব জোরালো অবস্থান না নেয়, খুব দৃঢ় অবস্থানে না থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরা আতঙ্ক থাকবো। যে এই আতঙ্কের বিষয় নিয়ে এবং পরিত্রাণের উপায় নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। আমরা একটু যেতে চাই আমাদের আরেকজন অতিথি এমডি আয়ুব আলী, পরিচালক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাব। আপনার সাথে কথা বলছিলাম যে রডের বিষয় নিয়ে। শুধু রড নয়, এই আবাসন খাতের যে র ম্যাটেরিয়ালসগুলো থাকে এবং কাঁচামালগুলো থাকে সেগুলোর দাম কিন্তু বেড়েই চলেছে। তো আমি অফ এয়ারে আমার যে প্রডিউসার ছিল তার সাথেও কথা বলছিলাম এই রডের বিষয় নিয়ে। আপনি কিভাবে দেখছেন যে মূল্য বৃদ্ধিটা কিভাবে কমিয়ে আনা যায় এবং কিভাবে এই আবাসন খাতের যেই ফ্ল্যাটের যেই দাম বৃদ্ধি পাচ্ছে এটা জনগণের, সাধারণ জনগণের নাগালের মধ্যে আনা যায়? দেখেন, শুধু রডের দাম যে বাড়ছে তা না, সব নির্মাণ সামগ্রীর দামই বাড়ছে এবং এটা কোনো কোনো ক্ষেত্রে 50 থেকে 80% পর্যন্ত দাম বাড়ছে। কাজেই এটার একটা স্বাভাবিক প্রভাব তো আবাসন খাতেও পড়ছে। এবং এখন দেখেন যে আবাসন খাতের ক্রেতা কমে গেছে, একদিকে দাম বাড়ছে আর একদিকে মানুষের হাতে টাকা নাই। আর এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই আবাসন খাতে যে কালো টাকা বিনিয়োগ করতো একটা গ্রুপ, এই গ্রুপটা এখন মার্কেট থেকে উধাও হয়ে গেছে। তো উধাও হয়ে যাওয়াতে কাস্টমার কমে গেছে। কাস্টমার কমছে, রডের দাম কিছু কমছে, কিন্তু এই কমাটা ওইটা গ্যাপ পূরণ করতেছে না। যেমন 50 থেকে 80% বাড়ছে, কিন্তু আপনার 2 বছর আগে $1 দাম ছিল কত, 80 থেকে 82, 84 টাকা, 84, 85 এরকম, 85 সর্বোচ্চ 85 টাকা 2 বছর আগে। এখন সেই $1 দাম বাড়ছে কত, আপনার হিসাব করেন 120 উপরে, 26-27 টাকা, 27-28 টাকা করে বেড়ে গেছে। কত পার্সেন্ট বাড়ছে আপনি হিসাব করেন যে ডলারের দাম কত পার্সেন্ট বাড়লো। এর সাথে যদি আপনি মূল্যস্ফীতিটাকে যোগ করেন, যে প্রতি বছর 10% তো স্বীকৃত মূল্যস্ফীতি, কিন্তু আসলে মূল্যস্ফীতি আরও অনেক বেশি, 17-18%-এর কম না। তো সেই হিসাবে রড সিমেন্ট এর দাম বাড়ছে, এটা খুব বেশি বাড়ছে বলবো না, কিন্তু দাম বাড়ছে ওই হিসাবে ধরলে। কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার, পারচেজিং পাওয়ার ক্যাপাসিটির দিক বিবেচনা করলে মানুষের এটা ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। কাজেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে যদি আনতে হয় তাহলে সরকারের কিছু নীতি কৌশল দরকার, সহায়ক নীতি কৌশল দরকার। সহায়ক নীতি কৌশল যেমন সরকার যদি আমাদেরকে, তার অনেক জায়গা আছে, আমাদেরকে এই রিহ্যাবকে জায়গা দেয় এবং বলে এই সময়ের মধ্যে তুমি এই কোয়ালিটির বিল্ডিং বানাই দিবা, আমরা সেটা বানাই দিতে প্রস্তুত আছি। সেখানে আমাদের 1% 2% লাভ হইলেও আমরা বানাই দিতে প্রস্তুত আছি, কিন্তু আমাদেরকে তো সেটা দেওয়া হচ্ছে না। একদিকে রাজুক রেগুলেটরি বডি, আবার রাজুক নিজেও বিল্ডিং তৈরি করতেছে, একই সঙ্গে সে দুটো কাজ করতেছে। কাজেই তাকে দুটা কাজ করার সুযোগ দিলে তো হবে না। আরেকটা দিক হলো যে সরকারকে চিন্তা করতে হবে যে এই নির্মাণ শিল্পের সঙ্গে প্রায় 250টি সহযোগী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই শিল্প প্রতিষ্ঠানগুলির দাম কেন বাড়ছে বা এটাকে কিভাবে গতিটা ফেরানো যায়, এটার ট্যাক্স কমায় দেওয়া, ভ্যাটের হার কমায় দেওয়া ইত্যাদি, এই সব বিষয় কিন্তু সরকারকে নিশ্চিত করতে হবে। আপনি বলতে চাচ্ছেন এর সাথে যেমন আপনার স্যানিটারি যে মালামাল, কাঁচামাল বা আপনার টাইলস, স্যানিটারি ফিটিংস গুলোর কথা বলছেন, আচ্ছা, সিমেন্ট, অনেক আইটেম আছে, প্রায় 250টির উপরে আইটেম থাই আছে। এগুলির যদি সরকার চিন্তা করে দাম কমায় দেওয়ার বা ভ্যাট ট্যাক্স ইত্যাদি কমায় দেয়, তাহলে কমায় দেওয়া করা যাবে। আরেকটা মরার উপর খাড়ার ঘায়ের মতো আরেকটা জিনিস আছে যে আসিয়ান ভুক্ত দেশের কোথাও রেজিস্ট্রেশন খরচ এত বেশি নাই। আমাদের এখানে রেজিস্ট্রেশন খরচ 17.5% গিয়ে দাঁড়ায়। কিন্তু এটা তো সরকার চাইলে কমাতে পারে নাকি? এটা তো সরকার চাইলে কমাতে পারে।
আমরা তো রিহ্যাব থেকে বলছি আমাদের সর্বোচ্চ 7.5% রেজিস্ট্রেশন খরচের মধ্যে যাতে ফ্ল্যাট রেজিস্ট্রেশন এখন বর্তমানে কত হচ্ছে? এখন প্রায় 17.5% 17% দিতে আপনারা অর্ধেকে নামায় আনতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা অর্ধেকের নামায় আনতে চাই, কিন্তু গভর্নমেন্ট তো ওই এনবিআর বলেন আর যে সমস্ত সংস্থা আছে তাদের সাথে আমরা বৈঠক করি, রিহ্যাব বৈঠক করার সময় তারা সব কিছু শুনে কিন্তু বলে যে আমরা দেখব, কিন্তু কি আলটিমেটলি কিছুই হচ্ছে না। কিছু না হইলে কিভাবে জিনিসের দাম কমবে, এগুলো তো করতে হবে। কারণ একটা ফ্ল্যাট 1 কোটি টাকা দিয়ে একজনে কিনলো খুব কষ্ট করে, কিন্তু রেজিস্ট্রেশন খরচ দেখা গেল যে তার 17 লাখ 18 লাখ টাকা লাগে, তা তার উপর একটা বিশাল বার্ডেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে রেজিস্ট্রেশনের জন্য, সেটা হচ্ছে যে সেকেন্ডারি মার্কেট নাই। আপনি আজকে একটা ফ্ল্যাট কিনলেন, এই 17 লক্ষ 18 লক্ষ টাকা রেজিস্ট্রেশন খরচ দিয়া 5 বছর পরে আপনার পারচেজিং পাওয়ার বেড়ে গেল, আপনি মনে করলেন যে আমি এখন মগবাজারে আছি, আমি গুলশানে থাকবো। গুলশানে যাবেন, গুলশানে একটা পুরাতন ফ্ল্যাট কিনবেন, যাবেন, সেখানেও ওই 17.5% ট্যাক্স দিতে হবে, কিন্তু পৃথিবীর কোনো দেশে এটা নাই। মানে সব দেশেই আছে সেকেন্ডারি মার্কেট চালু করার জন্য ওই ট্যাক্সের পরিমাণটা 2-3%, কিন্তু আমাদের দেশে এটা এত বেশি। জি, আমরা একটু কথা বলতে চাই জাকির হোসেনের সাথে, যদিও বিরতির সময় আছে, আমি প্রশ্ন রেখে বিরতিতে যাব। সেটা হলো যে সুপারমার্কেটগুলোর ভ্যাট নিয়ে কিছুদিন আগেও মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখি ভ্যাট নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। অনেক জায়গায় দেখা যায় মালিকরা বা যারা কর্মরত আছেন তারা ঠিকমতো চালান দিচ্ছেন না, ক্রেতারা অভিযোগ করছেন। এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো। দর্শক, এশিয়ান বিজনেসে সময় হলো আরও একটি বিরতির, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন এশিয়ান বিজনেস অনুষ্ঠান। আজ আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। আর আজকের আমাদের আলোচনার বিষয় নতুন বছরের অর্থনীতি ও সংস্কার। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য শুরুতে আপনাদের জানিয়েছিলাম আমাদের সাথে আছেন এমডি আইয়ুব আলী, পরিচালক রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহাব, আছেন জাকির হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। জাকির হোসেনের কাছে আসতে চাই। বিরতির আগে বলছিলাম ভ্যাট নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা মাঝে মধ্যে আমরা শুনতে পাই। এই জটিলতা নিরসনের কি উপায় আছে আপনার কাছে, আপনার জানা মতে জানাবেন একটু। জি, ধন্যবাদ। এই ভ্যাট নিয়ে আসলে আমরা প্রচণ্ডভাবে প্রচুর পরিমাণ দেন দরবার করেছি এনবিআরের সাথে। এনবিআর হচ্ছে ওই ভাই, আমার ভাই যে কথাটি বলছেন, আমাদের সংশ্লিষ্ট ইয়েগুলো, কর্তৃপক্ষগুলো যখন আমরা যাই, বিশেষত ব্যাট এনবিআরে যখন আমরা কথা বলি, ওনারা মনে হয় যে এই তো আমরা চলে আসার 1-2 দিনের মধ্যেই আমাদের বিষয়গুলো বুঝে শুনেই ওনারা আমাদের দাবিগুলো মেনে নেবেন বা ওইভাবে কাজ করবেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা ওনাদেরকে বিষয়টা বুঝিয়ে আসার পরে ওনারা অবলীলাক্রমে সেই দিকে খুব একটা নজরও দেন না, আর ওই কাজটি আর হয় না। ব্যাট নিয়ে আমরা গত 10 বছর যাবৎ সরকারকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি, ব্যাটের পরিমাণ না বাড়ায়ে ব্যাটের পরিধি বাড়ানো দরকার। জি, পরিধি বাড়ালে সরকার যে রাজস্ব পাবে, আর ব্যাটের পরিমাণ বাড়ালে যে রাজস্ব পাবে, এর মধ্যে অনেক পার্থক্য আছে, বেশ অনেক বড় গ্যাপ থেকে যায়। আমরা সরকারকে, এনবিআরকে অনেকভাবে, অর্থ মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি, এনবিআর চেয়ারম্যানের সাথে আমরা বারবার কথা বলছি। এই গত কিছুদিন আগেও আমরা এই ব্যাট নিয়ে কথা বলছি। তো ব্যাট আসলে ব্যাট নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। একটা প্রোডাক্টের 3 বার কেন ব্যাট হবে? হয় যিনি উৎপাদন করেন ওই পর্যায়ে ব্যাট হওয়া একবার হয়ে গেল, অথবা ওখানে ব্যাট থাকবে না, একদম ক্রেতা পর্যায়ে থাকবে। তাইলে ওখান থেকে প্রোডাক্টটা যখন যিনি নিবেন, মধ্যম পর্যায়ে বা খুচরা বিক্রেতা, তাহলে তার দামটা কম থাকবে। তো ব্যাট ইম্পোজ হলে ওটার দাম অটোমেটিক্যালি কম থাকবে। তাহলে ব্যাট যদি একটা প্রোডাক্টের উপরে 2 বার বা 3 বার ইম্পোজ হয়, অটোমেটিক্যালি দাম বেড়ে যায়। আবার একইভাবে এই প্রোডাক্টটার এই ব্যাটের সিস্টেম, বিশেষত সুপারমার্কেটে কিন্তু ব্যাটটা অ্যাবসলিউটলি
কালেকশন হয় কম্পিউটারাইজড পদ্ধতিতে এবং পজের মাধ্যমে এবং সেটা মাস শেষে অটোমেটিক্যালি সরকারি করে এনবিআর কাছে জমা দিতেই হয়। কিন্তু বিভিন্ন ক্রেতা সাধারণের তো বিভিন্ন অভিযোগ আছেই, কিন্তু আমরা আলটিমেটলি এটার পড়ে যাইয়া হলো ক্রেতা সাধারণের উপরে। কিন্তু জাকির হোসেন, মানে আমি জানতে চাই যে নিয়ম অনুযায়ী আমি যদি বাইরের কথাও চিন্তা করি, বাইরের কান্ট্রিগুলোর কথা চিন্তা করি, ভ্যাটের আসলে সঠিক পদ্ধতিটা কি? আসলে ব্যাটের পদ্ধতিটা হওয়া একেবারে সোজা কথা, যেটা ব্যাটের পদ্ধতি হওয়া এক জায়গায় হওয়া উচিত। জি, এটা যেখানেই করেন এক জায়গায়। এই বারে বারে ব্যাট দিতে গেলে আমি শুধু আপনাকে যদি একটা উদাহরণ দিই, অ্যাজ ফর এক্সাম্পল হিসেবে আপনার এই প্রোডাক্টের দাম 10 টাকা, এটার সাথে সুপারমার্কেটে ব্যাট 5% যোগ করে দিয়ে ধরেন কথার কথা হলো 12 টাকা এটার দাম পড়লো। এই প্রোডাক্টে যদি আপনি বাইরে খুচরা কোনো দোকানের কাছ থেকে কিনতে যান, তাহলে দেখা গেলে এটা ব্যাট ছাড়া, সেখানে ব্যাটের কোনো বালাই থাকে না, সেখানে হলো 10 টাকা কাস্টমার পেলো। তাহলে আপনি যে মডার্ন ইয়ের কথা বলছেন, মার্কেটিংয়ের কথা বলছেন, মডার্ন সোসাইটির কথা বলছেন, সেই মডার্ন সোসাইটির কি হবে? তাহলে তো এটা দুই জায়গায় দুই দাম হইলে কাস্টমার কোনো অবস্থাতেই সুপারমার্কেট থেকে কিনতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো সরকারের এই জায়গাটা কোনোভাবেই মানে নাই যে আসলে একটা প্রোডাক্টের দাম কেন দুই জায়গায় দুই রকম হবে। এটা আমরা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি, ওনারা প্রথম বুঝেন, কিন্তু অবশেষে যখন দিন শেষে ওনারা সেটা বুঝতে চান না। আরেকটা জিনিস আমি আপনাকে খুব চমৎকারভাবে খুব নিকট অতীতে যেটা পার হইল, আমাদের পাট এবং পরিবেশ মন্ত্রণালয় মিলে আমাদের প্লাস্টিক ব্যাগ উইথড্র করবেন। ওকে ফাইন, এটা সবাই কম বেশি দল মত নির্বিশেষে একদম সবাই সমর্থন করলাম যে হ্যাঁ, প্লাস্টিক আমাদের জীবনকে অনেক ক্ষতিগ্রস্ত করে। আমাদের সেই জায়গায় আমরা পাটকে সোনালী পাটকে সোনালী আঁশ হিসেবে আবার আমরা প্রতিষ্ঠিত হবে আমাদের নিজস্ব, এটা একেবারে আমাদের বাংলাদেশের নিজস্ব প্রোডাক্ট। তো সেই ক্ষেত্রে দেখা গেল আসলে ওই পাটের ব্যাগের যোগান না দিয়ে, পাটের ব্যাগের ব্যবস্থাটা না করে হুট করে সিদ্ধান্ত নেওয়া হলো কালকে থেকে আগামী মাসের 1 তারিখ থেকে পাটের ব্যাগ ব্যবহার করা লাগবে। সেই ক্ষেত্রে দেখা গেল সেটা নিয়ে যেটা হলো, এখন পর্যন্ত আমি গত কয়েকদিন আগে মন্ত্রণালয়ে মিটিং করে আসছি যে আপনি আগে যোগান দেন, আগে যোগানের ব্যবস্থা থাকে, যাতে করে এখন দোষ দেওয়া হলো সুপারমার্কেটের উপরে। সুপারমার্কেট কেন পাটের ব্যাগ দেন? আর সুপারমার্কেট ব্যাগ পাইতে হবে তো যিনারা প্রোডাকশন করবেন, তিনারা তো এটা প্রোডাকশন করে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো ক্রেতাকে আবার দাম দিতে হবে পাটের ব্যাগের। এটা হ্যাঁ, আমরা বলছি যে ক্রেতা বা দাম দিতে প্রস্তুত আছে, কিন্তু কত সহনীয় মাত্রায় তো হওয়া লাগবে। আমরা যেই ব্যাগগুলো এখানে তৈরি করে আমরা দেখলাম, সেগুলো হলো ম্যাক্সিমাম বাহিরের জন্যই তৈরি করে। হ্যাঁ, দাম বেশি হয়। আমি ইন্ডিয়াতে গেলাম, সেখানে দেখা গেল আমি সুপারমার্কেট থেকে কিছু কিনা, আমাকে আবার ব্যাগ কিনে নিতে হচ্ছে, সেটা হয়তো 7-8 টাকা 6 টাকা। সেটা যদি আমরা বলছি যদি সহনীয় মাত্রা হয় 10 থেকে 12 টাকার মধ্যে একটা ব্যাগ যদি পাওয়া যায়, তাহলে আমরা অবশ্যই সেই ব্যাগটা দিতে রাজি আছি। কারণ এর আগে সুপারমার্কেটে কালচার ছিল যে ব্যাগ কোনো পয়সা নেওয়া হইতো না, ফ্রি দেওয়া হইতো। তাইলে দেখেন একটা কালচার থেকে আরেকটা কালচারে দিতে হলে একটা সময় লাগে, এটা পরিবর্তনের জন্য কিন্তু এটা আপনি সুযোগ দিতে হবে। কাস্টমারকে দিলেন না, সুযোগ দিলেন না, হঠাৎ করে 20 টাকা একজন কাস্টমার হয়তো 5টা ব্যাগের বাজার করলেন, তাহলে 5টা ব্যাগ যদি তিনাকে কিনতে হয়, যে ব্যাগটা ইতিপূর্বে উনি ফ্রি পাইতেন, সেখানে 100 টাকা ব্যয় করাটা তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আমাদের এখানে সরকারি লেভেলে এখনো অনেক এই যে আসলে সংস্কারের বিষয়টা আসলে থেকে যায়। এমডি আইয়ুব আলীর কাছে একটু যেতে চাই, সময় যেহেতু আমাদের একেবারেই কম থাকে। পরিচালক, রিয়েল এস্টেট এন্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহ্যাব, নতুন বছরের অর্থনীতিতে আপনি কেমন দেখতে চান এবং সংস্কারটা কিভাবে দেখতে চান, দুটো বিষয় নিয়ে একটু বলবেন। নতুন বছরের প্রত্যাশা তো নতুনই থাকে, আমাদেরও তাই, যে আমরা এখন যেমন আছি এর চেয়ে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো, শান্তিতে ঘুমাতে পারবো, এই প্রত্যাশা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই প্রত্যাশার সঙ্গে এই বাস্তবতার মিল কতটুকু হলো, সেটি হলো সবচেয়ে বড় জিনিস। যেমন আমি রিয়েল এস্টেট ব্যবসা করি, আমি চাই যে আগামী বছর গভর্নমেন্ট ট্যাক্স কমায় দিবে বিভিন্ন জিনিসের উপর থেকে, যাতে কম দামে জিনিস কিনে আমরা কম দামে ফ্ল্যাট বিক্রি করতে পারবো। আমাদের যেমন রিয়েল এস্টেট ব্যবসার এখন সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলাম ড্যাপ, ডিটেইলড এরিয়া প্ল্যান।
এইটা আমাদের উপর এমনভাবে ইম্পোজ করা হয়েছে 2022-2035 যে এই ড্যাপের কারণে আগে যেখানে 10তলা বিল্ডিং করা যেত এখন ঠিক তারই পাশে সেম জায়গায় সেম রোডে সেম জায়গায় পাশে সেখানে 5তলা করা যায়। আগে যেখানে 40,000 স্কোয়ার ফিট বিল্ড আপ এরিয়া তৈরি করা যেত এখন সেখানে করা যায় 20,000 কি 22,000 অর্ধেকে চলে আসছে। এটার কারণ কি? এই কারণ নিয়ে রিহ্যাব বিগত 6 মাসে লাগাতার মিটিং করছে সরকারের সাথে, শেখ হাসিনা থাকতে তার সাথে করছে, বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার সাথে করছে, বর্তমান যে প্রেসিডেন্ট তার সাথে করছে, রাজুকের সাথে করছে। সর্বশেষ রাজুক একটা আপনার খসড়া তালিকা অনলাইনে দিচ্ছে যে এইভাবে আমরা করে দিতে চাই, ডিটেলড এরিয়া প্ল্যানকে চেঞ্জ করে দিতে চাই। আমাদের দাবিটা হলো ডিটেলড এরিয়া প্ল্যানে অনেক ভালো জিনিস আছে, সেই ভালো জিনিসটা থাকুক, খারাপ যেই অংশটুকু আছে যেটা নির্মাণ বিধিমালা যেটা কখনো ড্যাপের মধ্যে ছিল না, 2008-এও আলাদা ছিল, হ্যাঁ, তাই এখনও এইটার মধ্যে না ঢুকায় এইটা আলাদাই রাখা হোক। আলাদা রাখলে আমরা ফ্লোর স্পেস বেশি পাবো, ঢাকার জমির মালিকরা সুবিধা পাবে। তাহলে ইতিমধ্যেই আপনি দেখছেন যে বিভিন্ন মানববন্ধন সভা সমিতি ঢাকার জমির মালিকরা শুরু করে দিচ্ছে যে আমাদেরকে 2008-এর যেই রকম ফার ছিল ওই ফারে ওই নির্মাণ বিধিমালার আওতায় আমাদেরকে আনা হোক। তা আমরাও সেটা চাই যে নতুন বছরে যেন আমাদের সংশোধিত ড্যাপ আসে, যেই ড্যাপের মধ্যে আমরা ব্যবসা করতে পারি এবং আমরা ব্যবসা করতে পারি, ঢাকার জমির মালিকরা তাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট পায় এবং যারা ক্রেতা আছে তারা যাতে কম দামে ফ্ল্যাট পায়। আমরা সবগুলোই করতে চাই, কিন্তু সেজন্য আমাদের নীতি সহায়তা দরকার সরকারের কাছে। জাকির হোসেন, একদম সংক্ষেপে 10 সেকেন্ড সময় পাবেন বা 20 সেকেন্ড সময় পাবেন, কিভাবে দেখছেন সংস্কারটা আর নতুন বছরে আপনার চাওয়া অর্থনীতি? ধন্যবাদ। নতুন অর্থ বছরে নতুন বছরে আমরা অবশ্যই আশা করব যে আমাদের সমস্ত পরিবেশ, বিশেষত ব্যবসায়ী পরিবেশটা খুবই ব্যবসায়ী বান্ধব হবে। আর ব্যাটের পিছনে একটি কথা আমি বলতে চাই, সেখানে হলো যে টার্গেট ব্যাটটা আসলে অফিসারদের উপরে টার্গেট দিয়া অফিসাররা এমনভাবে টার্গেট করে যার কারণে ব্যবসায়ীরা এই টার্গেট ব্যাটে ক্ষতিগ্রস্ত হয় বলে আমি মনে করি। এই টার্গেট ব্যাট উইথড্র করা উচিত। আর ব্যাটের পরিধি বাড়াইলে রাজস্ব আয় বাড়বে, কোনো সন্দেহ নাই, কিন্তু ক্রেতাদের উপর তো চাপ পড়বে না, পরিধি বাড়াতে হবে। পরিধি মানে অনেকগুলো সেক্টর আছে এখন ব্যাটের আওতা নাই, তাহলে সেই ক্ষেত্রে অনেক প্রচুর সেক্টর আছে সেখানে রাজস্ব পায় না সরকার। তাহলে আপনি ব্যাটের পরিমাণ কমাই দিয়া পরিধি বাড়ান, তাহলে দেখবেন রাজস্ব প্রচুর পরিমাণ আয় হবে। আর আরেকটা বিষয়, যেটা আমাদের দেশে রাজস্ব আয় হয় এনবিআরকে দিয়ে, কিন্তু রাজস্ব ব্যয়ের ক্ষেত্রে এনবিআর কোনো ভূমিকা নাই, এনবিআর কোনো তদারকিও করতে পারে না, টাকাটা লুট হয়। বাংলাদেশের এই আর্থিক অবস্থাটা যদি, আমার মনে হয় যে এই অবস্থায় আমাদের এখন যেইভাবে বাজেট হয়, এই টাকা যদি লুট না হয়, সরকার যদি খুব কঠিনভাবে এখানে নিয়ন্ত্রণ রাখে, এনবিআর যদি এই রাষ্ট্রের ব্যয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের রাষ্ট্রের উন্নয়ন ঘটবে, অবনতি ঘটবে না। ব্যবসায়ীরা টাকা দিতে চায়, ব্যাট দিতে চায়, সেই ক্ষেত্রে তাদেরকে বয়ের কালচার থেকে বের করে আসতে হবে অন্তত এনবিআরকে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাতে সরকারের মনিটরিং খুব জোরালো দরকার। রাজস্ব ব্যয়ের জন্য এনবিআর এর মনিটরিং থাকা দরকার। এতে রাজস্ব যেমন সঠিকভাবে আদায় হবে, রাজস্ব ব্যয়ও সঠিকভাবে। নতুন বছরে বাংলাদেশ অর্থনীতি এবং সংস্কারে এগিয়ে যাবে এই প্রত্যাশা করে শেষ করতে হচ্ছে। এমডি আইয়ুব আলী এবং জাকির হোসেন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, এশিয়ান বিজনেস অনুষ্ঠান আজ এ পর্যন্ত। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।